নমস্কার, আদাব। আমি প্রবীর বিশ্বাস আর আপনারা দেখছেন এনকে ডিজিটাল। আমরা আগেই ঘোষণা করেছিলাম যে উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির বরাদ্দ প্রায় 2 লক্ষ কোটি টাকা। এই টাকার উৎস সন্ধান আজ আমরা করব। তার আগে একটু পিছিয়ে যাই। পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন হয়ে গেল। 294 জন প্রার্থী ছিলেন। এই 294 জন প্রার্থীর জন্য বিজেপির বাজেট ছিল 3000 কোটি টাকা। সবটাই আমরা সূত্র মারফত খবর পেয়েছি, কারণ এর অ্যাকচুয়াল হিসেব তো পাওয়া যায় না। কিন্তু বিজেপির বিভিন্ন সূত্র, বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র থেকে আমরা যা জানতে পেরেছি, তাতে বলা যাচ্ছে যে বিজেপি 3000 কোটি টাকা বাংলায় খরচ করেছিল। এবার বাংলায় 294টা কেন্দ্র, 3000 কোটি টাকা খরচা, অর্থাৎ গড়পড়তায় কি প্রতি কেন্দ্রে 100 কোটি টাকা খরচ করেছিল বিজেপি? না, তা নয় একেবারেই। কারণ এই পুরো খরচটার মধ্যে ধরা আছে দিল্লি থেকে নেতাদের উড়ে আসা, তাদের ফেরত যাওয়া, বড় বড় সভা করা, 5 স্টার হোটেলে দিনের পর দিন একটা গোটা 5 স্টার হোটেলকে ভাড়া করে রাখা, এগুলো তো আছেই। তার সাথে আছে চার্টার্ড প্লেনে করে নেতা উড়িয়ে নিয়ে যাওয়া, মানে এখান থেকে নেতা যারা ভাঙিয়েছিলেন সেই নেতাদের উড়িয়ে নিয়ে যাওয়া, তাদের ফেরত নিয়ে আসা, তাদের থাকা খাওয়া ইত্যাদি সমস্ত খরচ মিলিয়ে বিজেপির বাজেট ছিল প্রায় 3000 কোটি টাকা। কিন্তু উত্তরপ্রদেশের ক্ষেত্রে বাজেট হচ্ছে 2 লক্ষ কোটি টাকা। এই দেখুন, একটা জিনিস আপনাদের পরিষ্কার বলে দিই, এই 3000 কোটি টাকা বাজেট, সিবিআই, ইডি, নির্বাচন কমিশন সব কিছু মিলিয়ে বিজেপির কিন্তু নিট ফল হয়েছিল 77। যারা 200 আসন পেয়ে সরকার গড়ার কথা বলেছিল তারা কিন্তু 77-এই আটকে গিয়েছে। 294 এর মধ্যে মাত্র 77টি আসন বিজেপি পেয়েছে, তার মধ্যে থেকে 2টি ইতিমধ্যে বাদ হয়ে গিয়েছে। এখন আসন সংখ্যা 75। মুকুল রায় কাগজে কলমে বিজেপির নেতা হলেও তিনি কিন্তু তৃণমূলের পক্ষেই যা কিছু বিল হবে, ভোট হবে, তাদের তৃণমূলের পক্ষেই ভোট দেবেন প্রত্যাশা করা যায়। যাই হোক, চলে আসি উত্তরপ্রদেশের কথায়। উত্তরপ্রদেশে বিজেপি গড় বলা যায়, অর্থাৎ যতগুলো রাজ্য আছে তার মধ্যে উত্তরপ্রদেশ এবং গুজরাটকে বিজেপি সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা বলে মনে করে। এই উত্তরপ্রদেশে জেতার উপরেই নির্ভর করছে বিজেপি 2024-এ দিল্লির মসনদে থাকবে কি থাকবে না। কারণ আমরা অতীতেও দেখেছি উত্তরপ্রদেশ কিন্তু একটা জনমত গড়ে দেয় সারা ভারতবর্ষে। উত্তরপ্রদেশে জিতলে তাহলে কেন্দ্রে জেতার সম্ভাবনা বেড়ে যায়। এটা কিন্তু অতীতেও হয়েছে, এখনো দেখেছি, সাম্প্রতিক অতীতেও দেখেছি। এই উত্তরপ্রদেশ জিততে কিন্তু মরিয়া, যতটা মরিয়া ছিল তারা বাংলার ভোট জিততে, তার 10 গুণ মরিয়া হয়ে গিয়েছে উত্তরপ্রদেশ জিততে। এখানে বাজেট করা হয়েছে তাই 2 লক্ষ কোটি টাকা বলে সূত্রের খবর। এই টাকা কোত্থেকে আসে আপনাদেরকে এইবার একটু খুলে বলি। এই যে আগে সিনেমা তৈরি হতো, আপনারা দেখেছেন যে দুবাইয়ের বড় বড় ব্যবসায়ীরা সেই টাকা সেখানে ইনভেস্টমেন্ট করতেন, গুজরাটের হিরে ব্যবসায়ীরা সেখানে ইনভেস্টমেন্ট করতেন এবং সেখান থেকে প্রফিট কামিয়ে তারা চলেও যেতেন, আবার পরবর্তী সিনেমায় তারা ইনভেস্ট করতেন। এই সিনেমা শিল্পে আমেরিকা থেকে হলিউডের বেশ কয়েকটি প্রযোজক সংস্থা এলো এদেশে। প্যারামাউন্ট পিকচার্স, হিরোজ ইত্যাদি বহু সংস্থা ভারতবর্ষে এলো। আর রমরমা কমে গেল কিন্তু ওই দুবাইয়ের মাফিয়া আর হিরে ব্যবসায়ীদের। তারা টিকতে পারলো না, তারা চলে গেল রিয়েল এস্টেট, অর্থাৎ ফ্ল্যাট, বাড়ি, আবাসন ইত্যাদিতে। রিয়েল এস্টেট ব্যবসাও মন্দা দেখা দিল। এবার তারা ইনভেস্ট করা শুরু করলো রাজনীতিতে। হ্যাঁ, রাজনীতিতে ইনভেস্টমেন্ট করার মতন সুবিধাজনক জায়গা কিচ্ছু নেই। রাজনীতিতে আজকে আপনি 100 টাকা যদি ইনভেস্ট করেন, কালকে সেটা 1 লক্ষ টাকা ফেরত আসবে। রাজনীতির ইনভেস্টমেন্টটা এইরকমই। আপনাদের পরতে পরতে আমি খুলে বলবো। আপনাদের একটা উদাহরণ দিই। ধরে নিন, এটা উদাহরণ, এটা কিন্তু মানে একদম এক্সাম্পল হিসাবে নেবেন, এটার কোনো বাস্তব ভিত্তি নেই, উদাহরণের জন্য দিচ্ছি। ধরুন আদানি কোম্পানি, আমি আদানি কোম্পানির কথাই বলছি। ধরুন আদানি কোম্পানি রাজনীতিতে ইনভেস্ট করবে। কিভাবে? রাজনীতিতে ইনভেস্ট করার আগে আদানির সাথে কোনো রাজনৈতিক দলের একটা চুক্তি হলো যে বাবু তুমি আমাকে 1000 কোটি টাকা দাও, ব্যাংক থেকে লোন পাইয়ে দাও। তুমি তো শাসক দল, তোমার হাতে প্রচুর ক্ষমতা, তুমি ব্যাংককে বললে ব্যাংক 1000 কোটি টাকা আমাকে দিয়ে দেবে মিনিমাম শর্তে। সেরকমই হলো। বড় নেতার আরো বড় নেতার ফোন গেল, আদানিরা 1000 কোটি টাকা লোন পেলেন। এই লোন পাওয়ার বিনিময়ে আদানিরা 300 কোটি টাকা সংশ্লিষ্ট শাসক দলকে দিয়ে দিলেন।
যেটা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি বলছেন, এই লোন নেওয়ার ক্ষেত্রেও কাটমানি চলে। বিভিন্ন ব্যাংকের ম্যানেজাররা এই কাটমানি খায়, মাঝখানে দালালরা আছে, ফোড়েরা আছে, তারা লোন করিয়ে দেওয়ার জন্য টাকা পায়। এগুলো তো আছেই। এইরকমই 1,000 কোটি টাকা লোন করিয়ে দেওয়ার জন্য এই তো ম্যানেজারের হাতে নেই, ব্যাংক ম্যানেজার বা শাখা প্রবন্ধক যারা তাদের হাতে নেই, বা ছোটখাটো দালালদের হাতেও নেই। এখানে বড় দালালটাকে শাসক দলের বড় প্রতিনিধি, বড় উচ্চ মন্ত্রী, উচ্চ পদাসীন ব্যক্তিরা 1,000 কোটি টাকা লোন পাইয়ে দিলেন। আদানি কিন্তু 700 কোটি টাকাই হাতে পেল, কারণ 300 কোটি টাকা বিজেপি নিয়ে নিয়েছে। 700 কোটি টাকা হাতে পাওয়ার পর আদানি একটা তেল তৈরি করবে, ধরা যাক তার নাম ফরচুন তেল তৈরি করার কারখানা করবে। এবার 700 কোটি টাকা ইনভেস্ট করে ফরচুন তেল তৈরি হলো, সেই তেল বাজারে গেল, কিন্তু বাজারে সেই তেল বিক্রি হলো না। এই কারণে হলো না, কারণ বাজারে মানুষের হাতে টাকা নেই। আগে কি হতো, এই মানে ধরুন 1,000 কোটি টাকায় যদি আদানিরা পেয়ে যেত, তাহলে কি হতো, আদানিরা মার্কেটে কম দামে তেল দিতে পারত। বা আগে ধরুন এই হিরে ব্যবসায়ীরা বা দুবাইয়ের মাফিয়ারা যে ইনভেস্টমেন্ট করতো সিনেমা শিল্পে বা আবাসন শিল্পে, সেখানে কি হতো, ইনভেস্ট করার পর সেই টাকাটা যিনি সিনেমা প্রোডাকশন করছেন বা কলাকুশলী, তারা তো পাচ্ছেনই, তারপরেও পাচ্ছেন একদম সিনেমা হলের লাইটম্যান থেকে শুরু করে যে ছেলেটি পাড়ায় পাড়ায় পোস্টার মেরে বেড়ায় তিনিও। অর্থাৎ টাকাটি কিন্তু বাজারে যাচ্ছিল। আবাসনের ক্ষেত্রেও তাই। একটি ফ্ল্যাট বা একটি বড় আবাসন বানাতে গিয়ে বহু নির্মাণ শ্রমিকদের দরকার হয়, বহু ইঞ্জিনিয়ারদের দরকার হয়, বহু ইট, বালি, সিমেন্ট, কংক্রিটের জন্য, বহু ঢালাই করার জন্য যন্ত্রপাতি ইত্যাদির দরকার হয়। এই দরকার হওয়ার ফলে এই টাকাটা কিন্তু বাজারে যাচ্ছিল। রাজনীতিতে গিয়ে দেখা গেল টাকা কিন্তু বাজারে আর যাচ্ছে না, টাকাটা এক জায়গায় ব্লক হয়ে যাচ্ছে, কোনো নেতার কাছে বা কোনো দলের কাছে গিয়ে ব্লক হয়ে যাচ্ছে, সেই টাকা বাজারে আসছে না। বাজারে যদি টাকা না আসে, সাধারণ মানুষ তেল কিনবেন কি করে? অর্থাৎ ফরচুন তেলের ফরচুন কিন্তু ডুবে গেল। এটা উদাহরণ হিসেবে নেবেন, আমি কোনো ব্যক্তি বিশেষকে বা কোনো ব্র্যান্ড বিশেষকে বলছি না। আপনি ফরচুনের জায়গায় ফরচুনা নাম দিয়ে দিতে পারেন, আপনি ABCD যে কোনো নাম দিতে পারেন, আদানির জায়গায় আপনি যে কোনো নাম বসিয়ে দিতে পারেন। এটা উদাহরণ হিসেবে দিচ্ছি, বারবার বলছি। এইবার মানুষের হাতে টাকা না যাওয়ার ফলে টাকা কিন্তু রোটেশন হলো না। টাকা যত রোটেশন হবে ততই কিন্তু দেশের অর্থনীতি বাড়বে, GDP বাড়বে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, কিন্তু টাকা রোটেশন হলো না। রাজনীতিবিদদের কাছে টাকাটা গিয়ে টাকাটা স্ট্যাগ হয়ে গেল, আটকে গেল। এবার কি হবে? এইবার আদানিরা ব্যবসায় দেখছে মন্দা চলছে, তারা কি করলো, যেহেতু লোন করে করা ফ্যাক্টরি, আপনার তারা কিন্তু সেই ফ্যাক্টরি বিক্রি করতে পারছেন না। তারা কি করছেন, মূলধন ওই ধরুন 400 কোটি টাকা বা 500 কোটি টাকা, যাদের তাদের কাছে যেটা ক্যাশ টাকা ছিল, মার্কেটে খাটাবেন বলে, তেল তৈরি করবেন বলে, সর্ষে কিনবেন বলে ইত্যাদি যে টাকাটা ছিল, সেই টাকাটা নিয়ে তারা বিদেশে পালিয়ে গেল। এবং বিদেশে পালাতে গিয়েও ওই 500 কোটি টাকার মধ্যে 100 কোটি টাকা দিয়ে যেতে হলো শাসক দলকে, কারণ শাসক দল তো ছাড়বে না, শাসক দলকে আরো 100 কোটি টাকা কমিশন দিতে হলো। অর্থাৎ 400 কোটি টাকা পেল শাসক দল, আগেই 300 কোটি টাকা পেয়েছিল, এবার 100 কোটি টাকা, 400 কোটি টাকা পেল শাসক দল। 600 কোটি টাকার মধ্যে 200 কোটি টাকা হয়তো ইনভেস্টমেন্ট হয়েছে বা 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে ফ্যাক্টরিটা বানাতে, সেটা ফিক্সড, সেটা তুলে নেওয়া যাবে না। বাকি যে 400-500 কোটি টাকা রইল, সেই টাকাটা নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী চলে গেলেন বিদেশে এবং বহাল তবিয়তে রইলেন। টাকা ফেরত দেওয়ার ব্যাপার নেই। টাকাটা মার গেল কার? ব্যাংকের টাকাটা কার? আমার, আপনার। এই যে ব্যাংকের দিনের পর দিন সুদের হার কমছে, দিনের পর দিন সুদের হার কমছে, এবং সাথে পাল্লা দিয়ে বাড়ছে পরিষেবা দেওয়ার হার। আগে চেক বই নিতে যত টাকা লাগতো, এখন তার বেশি লাগে। আগে ড্রাফট করতে যত টাকা লাগতো, এখন তার বেশি লাগে। আগে ATM এ যতবার খুশি টাকা তোলা যেত, কোনো টাকা কাটতো না ব্যাংক, এখন 4 বারে বেশি, 5 বার টাকা তুলেই ব্যাংক আপনার কাছ থেকে টাকা কেটে নেবে। এরকম বহু ছুতো নাতায় ব্যাংক আপনার কাছ থেকে টাকা কেটে নিচ্ছে। আর তার সাথে পাল্লা দিয়ে কমছে সুদের হার। বয়স্ক মানুষ যারা তাদের জীবনের শেষ পুঁজিটুকু ব্যাংকে রেখে সুদের মাধ্যমে জীবন নির্বাহ করতেন, তাদের জীবন কিন্তু ওষ্ঠাগত হয়ে গেছে। সুদের হার কমছে, অর্থাৎ তারা কম টাকা সুদ পাচ্ছেন, আর জিনিসপত্র দ্রব্যমূল্যের দাম আগুন, পেট্রোলের দাম আগুন, গ্যাসের দাম আগুন, তাদের বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। অর্থাৎ এই যে যারা পেনশনভোগী বা মানে ব্যাংকে টাকা রেখে যারা সুদ নিয়ে বাঁচেন,
তাদের বাঁচাটায় দুর্বিষহ হয়ে গেল। এবার আসছি বিজেপির ফান্ডিং এর কথা। এই যে 400 কোটি টাকা, 300 আর 100 কোটি টাকা, 300 কোটি টাকা লোন পাইয়ে দিতে আর 100 কোটি টাকা বিদেশে পালিয়ে যেতে, পুরোটাই কিন্তু একটা উদাহরণ হিসেবে নেবেন, বারবার বলছি। এই 400 কোটি টাকা পেয়ে গেল শাসক দল। 400 কোটি টাকা তো পেয়ে গেল এইভাবে, কত 1000 কোটি টাকার লোন তো নস্যি, কারণ এরা লক্ষ লক্ষ কোটি টাকার লোন নেন। এটাকেই আপনি যদি 1 লক্ষে কনভার্ট করে দেন, 1 লক্ষ দিয়ে গুণ করে দেন, তাহলে কি দাঁড়ালো? ওই 400 কোটি টাকা গিয়ে দাঁড়ালো 4000 কোটি টাকায়। 4000 কোটি টাকা পেল। এইভাবে বহু ব্যবসায়ী আপনারা জানেন দেশ থেকে টাকা, ব্যাংকের টাকা মেরে দিয়ে চলে গিয়েছেন। তারা শাসক দলকে নজরানা দিয়ে গেছেন। শাসক দলকে নজরানা না দিয়ে দেশের বাইরে তারা যেতে পারবেন না, এটা খুব স্বাভাবিক, কিন্তু তবু তারা দেশের বাইরে গেছেন শাসক দলকে কলাটা মূলোটা ইত্যাদি ইত্যাদি দিয়ে। এইভাবে একটা টাকা রোজগার হয় শাসক দলের। আর একটা টাকা রোজগার হয়, দেখবেন যখনই কোনো প্রজেক্ট আসে সরকারের, এই ধরুন রাফায়েল কেনা নিয়ে এক সময় কথা হলো যে রাফায়েল একটা নির্দিষ্ট সংখ্যক বিমান কেনা হবে এবং সেই বিমানের কিছু অংশ ভারতবর্ষে তৈরি হবে, ভারত সরকারের সংস্থা তারাই বিমানটা তৈরি করবে, এরকম কথা হলো। তারপর বিজেপি সরকার এলো, বিজেপি সরকার এসে দেখা গেল যে না, যে সংখ্যক বিমান কেনার কথা ছিল যে টাকায়, সেই টাকার থেকে অনেক বেশি টাকায় তার থেকে কম সংখ্যক বিমান কেনা হচ্ছে। অর্থাৎ এখানে বিমান কেনার টাকা বেড়ে গেল আর বিমানের সংখ্যা কমে গেল। বলা হচ্ছে বিমানে নাকি নানা রকম ফিচার্স এক্সট্রা দেওয়া হয়েছে। আমরা জানতে চাই না, সুরক্ষার খাতিরে জানতে চাই না কি কি এক্সট্রা ফিচার্স দেওয়া হয়েছে, কিন্তু মানে তার মূল্যায়নটা তো চাই, মূল্যায়ন হলো না। যাই হোক, সেখানে একটা টাকা গেল। তারপরে দেখো, তারপরে এই বিমান তৈরি বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেলেন অনিল আম্বানি, যিনি আজ পর্যন্ত একটি খেলনা গাড়িও বানাননি, খেলনা প্লেনও বানাননি। তিনি পেলেন রাফায়েলের মতন বিমান তৈরির বরাত, কয়েক হাজার কোটি টাকার বরাত। এই বরাত পেতে গেলে এমনি এমনি তো বরাত পাওয়া যায় না। আপনারা জানেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে আমাদের মিজোরাম, যেখানে আপনি যান, 1 ইঞ্চি রাস্তা তৈরি হলে স্থানীয় জনপ্রতিনিধিকে কিছু নজরানা দিতে হয়। এটা শুধু পশ্চিমবাংলার সমস্যা না, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ত্রিপুরা একা কোনো রাজ্যের সমস্যা না, সারা দেশের সমস্যা। কারণ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে যদি না দেওয়া যায়, তাহলে যে কন্ট্রাক্টর কন্ট্রাক্ট পান তাকে নানাভাবে উপদ্রব করা হয়। ধরুন আপনার পাড়ায় রাস্তা হবে, রাস্তার পাশে বালি সিমেন্ট রাখা হবে, জনপ্রতিনিধি বলবেন না, রাস্তার পাশে বালি সিমেন্ট রাখা বেআইনি, এরা করা যাবে না। কথায় কথায় তাকে বিভিন্ন কাজে বাধা দেওয়া হবে, এইখানে এতটা হওয়ার কথা এতটা হচ্ছে কেন, বা এরকম ভাবে করার কথা এরকম ভাবে করা হচ্ছে কেন, এগুলো তিনি বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেন। এই বাধা বিপত্তি এড়াতেই কন্ট্রাক্টররা কিছু অংশ, পার্সেন্টেজ, কোথাও 2% থেকে শুরু হয়, 20% পর্যন্ত চলে, সারা ভারতবর্ষের নিরিখে বলছি, জনপ্রতিনিধিদেরকে কমিশন হিসাবে দেন। অর্থাৎ যে টাকার তিনি কন্ট্রাক্ট পেয়েছেন, ধরুন 1 কোটি টাকার কন্ট্রাক্ট পেলে কোথাও 2 লক্ষ টাকাও দেন, কোথাও 20 লক্ষ টাকাও দেন, এরকম একটা চলতি আছে। উদাহরণ যেমন আছে, কিন্তু এর এক্সেপশনও আছে, ব্যতিক্রমও আছে। সব জনপ্রতিনিধি নিশ্চয়ই এক নন। এটা হলো, এখান থেকে পার্টি ফান্ডে একটা টাকা যায়, জনপ্রতিনিধি কিছু অংশ পান আর কিছু অংশ পার্টি ফান্ডে যায়। এরকমভাবে সারা ভারতবর্ষে সরকার যতগুলো প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে চলেছে বা করেছে, তার থেকে একটা অংশ শাসক দলের কাছে চলে যাচ্ছে। এরপরেও আছে ইলেকট্রাল বন্ড। এটা এমন একটা টাকা, যে টাকায় ইনভেস্ট করলে ব্যবসায়ীকে কোনো কৈফিয়ত দিতে হবে না, টাকা তুমি কোথা থেকে দিয়েছো, বা সংশ্লিষ্ট রাজনৈতিক দল যারা এই বন্ড বিক্রি করে টাকা পাচ্ছেন তাদেরকেও বলতে হবে না তারা কোত্থেকে টাকা পেয়েছে। দেশের বড় বড় ব্যবসায়ীরা শাসক দলকে তুষ্ট করতে, সম্ভাব্য শাসক দলকে তুষ্ট করতে, ভোটের আগে কিন্তু মোটা মোটা টাকা ইলেকট্রাল বন্ড কিনেছে। এটাও গেল, এখান থেকে প্রচুর টাকা এলো। আরও আছে, এই যে PM কেয়ার বলে যে ফান্ড তৈরি করা হলো, PM কেয়ার ফান্ডে কে কত টাকা দিচ্ছেন, সেই টাকা কোথায় খরচা হচ্ছে, কত টাকা এসেছে, কত টাকা খরচ হচ্ছে, তার কোনো হিসেব কিন্তু কেউ দেবেন না, চাওয়া যাবে না আইন অনুসারে। অর্থাৎ এই PM কেয়ারের নামে
কত টাকা মানুষের জনসেবার্থে খরচা হয়েছে, কত টাকা পার্টি ফান্ডে গিয়েছে, তার কোনো হিসেব নিকেশ নেই। এইরকম ভাবে বিভিন্নভাবে শাসক দল কিন্তু টাকা তুলে এবং তুলেছে। সেই টাকাগুলো খরচ হয় কিন্তু নির্বাচনের সময়। নির্বাচনের সময় খরচ হয় নেতা উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, নেতাকে উড়িয়ে নিয়ে আসার জন্য, নেতার হসপিটালিটির জন্য, নেতা যাতে রসে বসে সব সুখ স্বাচ্ছন্দ্য পান তার বন্দোবস্ত করা হয়। ঘোড়া কেনা বেচা হয়। আপনারা জানেন ইতিমধ্যেই ঝাড়খণ্ডে ঘোড়া কেনা বেচা করতে গিয়ে বিজেপি হাতে নাতে ধরা পড়েছে। অর্থাৎ ঝাড়খণ্ডে যে শাসক দল জেএমএম তাদের বিধায়ক কেনার জন্য বিজেপি ব্যাপক টাকা ইনভেস্ট করেছিল, যেটা প্রকাশ্যে এসে গিয়েছে। এভাবে আপনারা দেখেছেন বিভিন্ন রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিজেপি সরকার করে ফেলেছে এই ঘোড়া কেনা বেচা করে। বিভিন্ন রাজ্যে উদাহরণ আছে। এর পেছনে একটা খরচ হয়। এই ঘোড়া কেনা বেচা করতে গিয়ে যে খরচটা হয়, ধরুন আপনি বা আমি একজন বিধায়ক, আমি একটি নির্দিষ্ট দল থেকে ভোটে দাঁড়িয়েছি, আমাকে মানুষ ভোট দিয়েছেন, আমি জিতেওছি। এবার আমি বিক্রি হয়ে যাব অন্য দলের কাছে। সেটা ধরুন 10 কোটি টাকা, সে নির্ভর করে 1 কোটি টাকাও হতে পারে, 100 কোটি টাকাও হতে পারে। সেটা আমার আপনার ওজনের ওপর নির্ভর করবে। আমাকে কেনা হলো, ধরা যাক 10 কোটি টাকা দিয়ে আমাকে কেনা হলো। এই 10 কোটি টাকাটা আমি কোথায় রাখবো? 10 কোটি টাকা তো আমি সঙ্গে সঙ্গে খরচ করতে পারবো না। আমাকে কোনো গোপন স্থানে রাখতে হবে। সেই গোপন স্থানটা কোথায়? সেই গোপন স্থানটা হচ্ছে সুইস ব্যাংক। এই 7 বছরে মোদিজির আমলে সুইস ব্যাংকে ইনভেস্টের পরিমাণ বহু গুণ বেড়ে গিয়েছে। আর সুইস ব্যাংক কখনো আপনাকে তথ্য দিতে নারাজ যে তাদের ব্যাংকে কত টাকা কারা ইনভেস্ট করেছে। অর্থাৎ এই যে টাকাগুলো, কালো টাকা যা উদ্ধার করতে মোদিজি বদ্ধপরিকর ছিলেন, এই কালো টাকা মোদিজির আমলে কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা কিন্তু চলে গিয়েছে সুইস ব্যাংকে। এবং সুইস ব্যাংকের যা তথ্য পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে দেখা গেছে গত 7 বছরে সুইস ব্যাংকে ভারত থেকে যে টাকা গিয়েছে সে পরিমাণটা আগের চেয়ে অনেক গুণ বেশি। টাকাটা ভারতের কোনো কাজে লাগলো না। যদি ধরুন এই যে 10 কোটি টাকা আমাকে দিয়ে কেনা হলো, এই টাকাটা দিয়ে আমি বাড়ি করতাম, গাড়ি কিনতাম, মেয়ের বিয়ে দিতাম, ইত্যাদি গয়না কিনতাম, তাহলে কিন্তু এই টাকাটা বাজারে আসতো। বাজারে আসলে সেই টাকাটা আবার কিন্তু রোল হতো। এই দেশের টাকা এক জায়গায় গিয়ে পুঞ্জীভূত হয়ে যাচ্ছে। আর এইখান থেকে ভারতীয় অর্থনীতির ধস নেমেছে। তারপর করোনা তো আছেই, লকডাউন আছেই, ভারতীয় অর্থনীতির ধস। মোদিজি একটা, আমরা সবসময় বলি তিনি স্বপ্ন ফেরি করেন। তিনি স্বপ্ন দেখালেন যে তাকে ভোট দিলে তিনি নাকি বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবেন, 15 লক্ষ টাকা করে এমনি দিয়ে দিতে পারবেন লোকজনকে। এরকম একটা স্বপ্ন দেখালেন, মানুষ তাকে ভোটও দিলেন। ভোট দেওয়ার পর কি দেখা গেল? তিনি একটি টাকাও বিদেশ থেকে ফেরত আনতে পারলেন না, কালো টাকা 1 টাকাও আনতে পারলেন না। উল্টে এই যে ভারতের ব্যবসায়ীরা ব্যাংকে চিট করে চলে গেল হাজার হাজার কোটি টাকা নেই, লক্ষ লক্ষ কোটি টাকা নেই, তার জন্য তিনি ব্যবস্থা নিতে পারলেন না, আটকাতে পারলেন না। তারা অভিযোগ করছেন এই লোন তো কংগ্রেস আমলে দিয়েছিল। হ্যাঁ, ঠিক কংগ্রেস আমলে দিয়েছিল। কংগ্রেস ভুল করেছিল এই চোরগুলোকে টাকা দিয়ে, লোন পাইয়ে দিয়ে। কিন্তু এই চোরগুলো তো আপনার সময়ও এখানেই ছিল। তারা আপনার নাকের ডগা দিয়ে, আপনি তো নিজেকে 56 ইঞ্চি চৌকিদার বলেন, আপনার মতন চৌকিদারের নাকের ডগা দিয়ে কি করে তারা পগার পার হয়ে গেল? আপনার সায় না থাকলে এটা ভারতবাসী কি মেনে নিতে পারবে যে আপনার অনিচ্ছায় তারা বিদেশে চলে গেছে? এটা হতে পারে না তো। কারণ আপনার এত বড় ইন্টেলিজেন্স, এত শয়ে শয়ে কোটি টাকা আপনারা পেগাসাস কিনতে কাজে লাগাচ্ছেন, তারপরেও কি করে চলে যাচ্ছে? অর্থাৎ আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর, আমাদের সরকার ফেলিওর। যদি চলেই গিয়ে থাকেন, যদি মোদিজি না জেনে থাকেন, তাহলে বলবে এটা তো তার ব্যর্থতা, তিনি জানতে পারছেন না তার নাকের ডগা দিয়ে কেউ বিদেশ চলে যাচ্ছে, এদেশের চিটিংবাজ লোকেরা। যাই হোক, এই যে টাকাগুলো ওঠে বিভিন্ন মাধ্যমে, ইলেকট্রাল বন্ড, ব্যাংকের এনপিএ হয়ে যাওয়ার কমিশন, ইত্যাদি ইত্যাদি যে টাকাগুলো ওঠে, সেটা কিন্তু চলে যায় বিজেপির ঘরে, এবার শাসক দলের ঘরে। এবার শাসক দল কিভাবে এদেরকে বাঁচাবে? শাসক দল কি করে? এই যে এনপিএ হয়ে যাওয়া যে টাকা, অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ যে টাকা ফেরত আসবে না, যে টাকা থেকে অনুৎপাদক সম্পদ যাকে বলা হয়, যে টাকার কোনো ইন্টারেস্ট পাওয়া যাবে না, যে টাকা থেকে সরকার কোনো রেভিনিউ পাবে না, সেটা অনুৎপাদক সম্পদ। এই টাকা সরকার কি করে? রাইট অফ করে দেয়। রাইট অফ মানে ব্যাংকের খাতা থেকে মুছে দেওয়া হয়।
যে এই টাকাটা আসবে না ধরে নিয়ে, কিন্তু এটাও ব্যাংকে বলে দেওয়া হয় যে এই টাকা কিন্তু রিকভারের চেষ্টা তোমাকে করতে হবে। ব্যাংকে কিছু না কিছু বন্ধক রেখে তো লোন নিতে হয়, এইরকম একটা ব্যাংকে নির্দেশ দেওয়া হয়। এবার আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেব। এই যে রাইট অফ করা হচ্ছে, ব্যাংকের টাকা যে রাইট অফ করে দেওয়া হচ্ছে, মানে ব্যাংকের বই থেকে তাদেরকে মুছে দেওয়া হচ্ছে। আবার এটাও বলা হচ্ছে রিকভারির চেষ্টাটা কিন্তু ছেড়ো না, তোমরা রিকভারির চেষ্টাটা করো। দেখা গেল খুব ঢাক ঢোল পিটিয়ে বলা হলো মেহুল চস্কির এত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, নীরব মোদীর এত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। হ্যাঁ, হয়েছে, কিন্তু তার পরিমাণ কত? গড়পড়তা পরিমাণ, কেউ যদি 100 টাকার ঋণ নিয়ে থাকে, রিকভার হচ্ছে 4 টাকা। অর্থাৎ 4 টাকা রিকভার করে বড় ঢাকঢোল পিটিয়ে দেখানো হচ্ছে, অথচ 96 টাকা যে রিকভার আর হবে না সে কথা বলা হচ্ছে না। আমাদের দেশের গদি মিডিয়া এই 96 টাকার কথা বলেন না, তারা ওই 4% টাকার কথাই বলেন, যে 4% রিকভার করে নিয়েছে, মোদিজি খুব ভালো কাজ করেছেন। অথচ 96% টাকা যে আর এলো না, এই কথা নিয়ে কোথাও আলোচনা হয় না। এই যে 4 টাকা ফেরত এলো আর 96 টাকা এলো না, এই 96 টাকা থেকে কত টাকা শাসক দল পেল সেটা কিন্তু কেউ জানতে পারে না। এরপরে আরো আছে, খনি থেকে টাকা আসে, বিভিন্ন খনি আছে আমাদের দেশে, সেই খনি থেকে কিন্তু প্রচুর টাকা আসে। যতটা উৎপাদন হয় ততটা কিন্তু উৎপাদন দেখানো হয় না, তার থেকে কম দেখানো হয়। কারণ খনিজ দ্রব্য এমন যে আপনি এর পরিমাণ করতে পারবেন না, যে মাটির তলায় কত সম্পদ লুকিয়ে আছে আপনি নিজেও জানেন না। অর্থাৎ 1 লক্ষ কোটি টাকার যদি খনিজ সম্পদ তোলা হয়, দেখানো হচ্ছে 30,000 কোটি টাকার খনিজ সম্পদ উঠেছে। আর এই 70,000 টাকার যে খনিজ সম্পদ সেটা কিন্তু চোরাপথে বিক্রি হয়ে যাচ্ছে। এই চোরাপথে বিক্রির একটা ভাগ কিন্তু শাসক দলকে দিয়েই করতে হয়। শাসক দলকে এড়িয়ে কিন্তু এটা কেউ পারে না, এই টাকাটাও কিন্তু শাসক দলের কাছেই যায়। এইভাবে লক্ষ লক্ষ কোটি টাকা গত 7 বছর ধরে উঠেছে। এই টাকাগুলোই কিন্তু ইনভেস্টমেন্ট হবে এবার উত্তরপ্রদেশের নির্বাচনে। তবে উত্তরপ্রদেশের নির্বাচনের ফল কি হবে না হবে আমাদের সমীক্ষা চলছে, আমরা আপনাদের জানাবো। আমাদের নজর থাকবে সেদিকে, আর আপনাদের নজর থাকুক নিউজ কলকাতায়। আজ এই পর্যন্ত। জয় বাংলা।